Hello everyone, welcome to my channel Read with Tips. Hopefully you guys are doing great and staying indoors like me. But আমি কিন্তু বাসায় বসে থেকেও বাইরে explore করে বেড়াচ্ছি. You know how? Through my books. Because a book is just not a book, it's like a doorway to an adventure. So আজকে আমি যে বিষয়ে কথা বলবো সেই বিষয়ে আসা যাক. So আজকের ভিডিওতে what I'm gonna do, I will be ranking 5 different books written by the same author. Based on my own preference. So ranking এরকম হবে 1 would be my most favorite and 5 would be my least favorite. But যে বইটি 4 বা 5 নাম্বার আছে, it's not like যে বইটি ভালো না. All 5 books are awesome, but we all have our own preference and likings and dislikings. So based on that I will rank those books and I thought it would be fun to do so. So যে অথরের বই নিয়ে আজকে আমি কথা বলবো তার নাম হচ্ছে রুথ ওয়্যার। রুথ ওয়্যার বেসিক্যালি সাইকোলজিক্যাল থ্রিলার, মিস্ট্রি এই টাইপের বই লিখে থাকে এবং তার প্রথম নভেল বের হয় 2015 সালে। সো আপনারা যারা থ্রিলার পছন্দ করেন, আই হোপ যে আপনারা রুথ ওয়্যারের নাম শুনেছেন অথবা তার বই পড়েছেন। তার লেখার স্টাইল আমার অসম্ভব পছন্দ। হার রাইটিং ইজ রিয়েলি এনজয়েবল, ভেরি এঙ্গেজিং এবং তার গল্পের বইগুলোর বৈশিষ্ট্য হচ্ছে যে all stories are very well planned and well staged and there are multiple characters in all of our books, so আপনারা multiple points of view থেকে স্টোরিগুলো এক্সপ্লোর করার সুযোগ পাবেন এবং তার প্রত্যেকটা বইয়ের এন্ডিং খুব অসম হয়, লাইক খুবই আনপ্রেডিক্টেবল থাকে, সহজে ধরা যায় না। সো আই রিয়েলি লাভ হার বুকস। আই থিঙ্ক ইট উইল কিপ ইউ গাইজ অন দি এজ অফ ইউর সিটস ইফ ইউ রিড হার বুকস। সো এনিওয়েজ, উইদাউট এনি ডিলে যে বইগুলো নিয়ে আমি কথা বলবো সেই বইগুলোর সাথে পরিচিত হওয়া যাক। সো আমার পছন্দের তালিকায় 1 নম্বরে যে বইটি আছে সেটি হচ্ছে দ্য ডেথ অফ মিসেস ওয়েস্টাওয়ে বাই রুথ ওয়্যার। আই হোপ ইউ গাইজ ক্যান সি দ্য বুক। বইটার কাভার দেখে মনে হচ্ছে ইটস অ্যাবাউট ডার্ক সাইকোলজি থ্রিলার ওই টাইপের। সো বেসিক্যালি এই বইটি হচ্ছে গথিক থ্রিলার স্ল্যাশ সাইকোলজিক্যাল থ্রিলার এবং এই বইটির অন্যতম প্রধান বৈশিষ্ট্য হচ্ছে যে ফ্যামিলি ড্রামা বা ফ্যামিলি ম্যাটার্সের সাথে খুব ইরি ক্রিপি সাইকোলজিক্যাল থ্রিলার ব্যাপারটা খুব সুন্দর করে অ্যাড করা হয়েছে, উইচ ওয়াজ ভেরি ইন্টারেস্টিং ফর মি। সো এই বইটার স্টোরি লাইনটা নিয়ে অল্প ছোট করে কথা বলা যায়। যেমন এই বইটার প্রধান চরিত্র হচ্ছে হ্যারিয়েট, অলসো নোন অ্যাজ হ্যাল। শি ইজ আ ট্যারট কার্ড রিডার, যে কার্ড পড়ে মানুষের ভাগ্য বলে ওরকম। বেসিক্যালি তার মায়ের ব্যবসা ছিল ট্যারট কার্ড রিডিং, বাট তার মা রিসেন্টলি মারা গেছে এবং সেই এই ব্যবসার হাল ধরেছে এবং শি ইজ ভেরি লোনলি, শি ডাজ নট হ্যাভ এনি সিবলিংস অর কাজিনস এবং তার বর্তমানে খুব ফিনান্সিয়াল ক্রাইসিস যাচ্ছে, লাইক তার বাসা ভাড়া দেওয়ার টাকা নেই, বাজার করার টাকা নেই। সো মাঝখান দিয়ে সে আবার কিছু লোকের কাছ থেকে টাকা ধার নিয়েছিল, পরে জানতে পারে দে আর লাইক গ্যাং মেম্বার্স সামথিং লাইক দ্যাট এবং ও টাকাটা ব্যাক করতে পারছিল না দেখে শি ওয়াজ অলসো গেটিং লাইক থ্রেটস ফ্রম দোজ গাইজ। সো খুবই বাজে অবস্থার মধ্য দিয়ে তার দিন যাচ্ছে। তো এরকম সময়ে হঠাৎ করে শি রিসিভস আ মিস্টেরিয়াস লেটার, যে লেটারে বলা হয় যে তার গ্র্যান্ড মাদার হুজ নেম ইজ মিসেস ওয়েস্টাওয়ে, শি রিসেন্টলি প্যাসড অ্যাওয়ে। সো তাকে তার দাদির ফিনারেলে যাওয়ার জন্য ইনভিটেশন পাঠানো হয়েছে এবং বলা হয়েছে তার দাদি তার জন্য বিশাল এক সম্পত্তি রেখে গেছে, সো ও যেন এসে সেটা ক্লেম করে। So the letter should be a good news for her, right? But the problem is Harriet এর দাদি প্রায় 20 বছর আগে মারা গেছে এবং তার দাদির নাম মিসেস ওয়েস্টাওয়ে না। সো দেয়ার হ্যাজ বিন আ ক্লিয়ার মিক্স আপ। এই লেটারটি তার জন্য পাঠানো হয়নি, মেবি অন্য কোনো হ্যারিয়েটের জন্য বা হ্যালের জন্য পাঠানো হয়েছে। বাট she was going to toss the letter, but at the same time she realized, you know what, আমার এখন যে অবস্থা, why don't I go there and give it a try? মনে হয় আসলে হ্যারিয়েটের সাথে ওদের কোনো সম্পর্ক নেই, অনেকদিন দেখা হয় না, সো আমি গিয়ে তো ক্লেম করতেই পারি। আমার একটু অভিনয়ে বা একটু মিথ্যা কথা বলাতে যদি আমার বর্তমানে যে অবস্থা ফিনান্সিয়াল ক্রাইসিস, যে আমার লাইফই এখন রিস্কের মধ্যে আছে, সো যদি এটি সলভ হয়ে যায় খারাপ তো কিছু হবে না। সো সে ডিসাইড করলো শি উইল গো টু দ্য ফিনারেল এবং যেখানে ফিনারেলটি হবে বা যেখানে তার দাদির লাইক ফেক দাদির সম্পত্তি, ইটস ভেরি ফার ফ্রম দ্য টাউন। সো সে ডিসাইড করলো সে সেখানে যাবে এবং সে যায়। যাওয়ার পর দেখে যে তার ফেক ফ্যামিলি, সেখানে অন্যান্য মেম্বার উপস্থিত ছিল, তারা ওকে রিয়েল হ্যারিয়েট হিসেবেই ওয়েলকাম করে এবং তাকে ফ্যামিলিতে বলে যে নো, ইউ শুড স্টে উইথ আস ফর সাম টাইম। সো হ্যারিয়েট ডিসাইড করে কিছুদিন থাকবে সম্পত্তি না পাওয়া পর্যন্ত, কিন্তু তারপরেই আসল ঘটনা শুরু হয় অ্যান্ড লটস অফ টুইস্টস অ্যান্ড টার্নস কাম আউট এবং লটস অফ আগলি ট্রুথ উইল কাম আউট। সো ওই পর্যায় থেকে গল্পটা অন্য লেভেলে চলে যায়। ইট ওয়াজ সুপার এক্সাইটিং এবং গল্পটার মেইন অ্যাট্রাকশন ছিল, অ্যাজ আই হ্যাভ সেড, লাইক ফ্যামিলি ড্রামার মধ্যে সাইকোলজিক্যাল থ্রিলার ব্যাপারটা ঢুকানো, ইটস নট দ্যাট ইজি। সো শি ডিড ইট Ruth Ware really did a good job doing that. So it was a really weird combination, but it was an awesome combination. I really loved it. So I highly recommend this book, The Death of Mrs. Westaway. Hopefully you guys will read it.
সো নাও আমার পছন্দের তালিকায় 2 নম্বরে যে বইটি আছে সেই বইটির নাম হচ্ছে দ্য টার্ন অফ দ্য কি বাই রুথ ওয়্যার। আই হোপ ইউ গাইস ক্যান সি দ্য বুক। কভার পেজটা ইটস রিয়েলি অসাম, রাইট? বইটাও খুব বইটার কাহিনীও খুবই ইন্টারেস্টিং। এই বইটাতেও খুব অদ্ভুত ঘরানার একটা ব্যাপার আছে। এই বইটার প্রধান আকর্ষণ হলো যে এই বইটাতে টেকনোলজি, এই যে মডার্ন অ্যাপস, মডার্ন টেকনোলজি যেগুলো দিয়ে আমরা ঘর কন্ট্রোল করি অনেক সময়, ফর এক্সাম্পল অ্যামাজন অ্যালেক্সা আর গুগল প্লে টাইপের কিছু অ্যাপসের মাধ্যমে যে আমরা ঘর কন্ট্রোল করি, ওরকম একটা অ্যাটমসফিয়ারের মধ্যে লাইক সাইকোলজিক্যাল থ্রিলার প্লাস আপনার হরর এলিমেন্টস ঢোকানো হয়েছে। ইট ওয়াজ আ ভেরি ইন্টারেস্টিং কম্বিনেশন। বইটার কাহিনীও খুব চমৎকার। কাহিনীটি এভাবে দাঁড়ায়, বইটির প্রধান ক্যারেক্টার হচ্ছে রোয়ান, এবং প্রথমেই দেখানো হয় যে রোয়ান একটি বাচ্চাকে খুন করার দায়ে পুলিশ তাকে গ্রেফতার করেছে এবং শি ইজ ওয়েটিং ফর মার্ডার ট্রায়াল। এবং সে একজন লয়ারকে চিঠি লেখে যেন সেই লয়ার, বিখ্যাত একজন লয়ার, যেন সে লয়ার রোয়ানের কেসটা নেয় এবং তাকে হেল্প করে, বিকজ অল এভিডেন্সেস আর এগেনস্ট হার। সো এরকম একটা টেন্সড সিচুয়েশনের মধ্য দিয়ে কাহিনী শুরু হয়। তারপর কাহিনীটা পাস্টে চলে যায়। দেখানো হয় রোয়ান আসলে একজন ন্যানি। সে একটি বাসায় একটা ন্যানির জব নেয় এবং যে লোকেশনে তার জবটি ইটস ইন দ্য মিডল অফ নোওয়্যার, অনেক দূরে, শহর থেকে অনেক দূরে একটা জায়গায় এসে তাকে বাসা থেকে ওই বাচ্চাগুলোকে দেখাশোনার কাজ করতে হয়। 3টা বাচ্চা থাকে সেখানে এবং সে যে বাসাটাতে থাকে ইটস লাইক আ হিউজ ম্যানশন। লাইক দ্য পিপল হু হায়ার্ড হার, বাচ্চাগুলোর বাবা মা, দে আর বোথ আর্কিটেক্টস অ্যান্ড দে আর সুপার রিচ। সো বিশাল বড় এক বাড়ি। বাড়িটা অনেক পুরনো ছিল, বাট তারা দুজনে রেনোভেট করে নতুনভাবে বাড়িটাকে বানিয়েছে। এবং অ্যাজ আই হ্যাভ সেড বিফোর যে স্মার্ট হোমের ব্যাপার আছে। সো এই পুরো বাসাটাই হচ্ছে ইটস এ স্মার্ট হোম। সব কিছু অ্যাপের মাধ্যমে কন্ট্রোল করা হয়। ফর এক্সাম্পল দরজা খোলা, মিউজিক বাজানো, বাতি জ্বালানো, এভরিথিং ইজ কন্ট্রোলড বাই টেকনোলজি। সো ওরকম একটা এনভায়রনমেন্টে লাইক রোয়ান আসে এবং কাজ শুরু করে। সো কিছুদিন যাওয়ার পর সে টের পায় যে শি ইজ নট ভেরি কমফোর্টেবল উইথ অল দিস টেকনোলজি এবং কিছুদিন পর সে কিছু হরর ইনসিডেন্টস এক্সপিরিয়েন্স করতে শুরু করে। ফর এক্সাম্পল তার বাসার নিচে কেউ হাঁটছে বা তার বাথরুম থেকে শব্দ বের হচ্ছে এবং শি ইজ ট্রাইং টু টার্ন অন হার লাইটস, বাট সে পারছে না বিকজ শি ডাজন্ট নো হাউ টু কন্ট্রোল দ্য অ্যাপস। সো এরকম কিছু ইন্টারেস্টিং ইন্টেন্স ব্যাপার শুরু হয় ওয়ান্স শি স্টার্টস ওয়ার্কিং ফর দ্যাট ফ্যামিলি। এবং গল্পের এক পর্যায়ে দেখা যায় ওয়ান অফ দ্য চাইল্ড হ্যাজ বিন মার্ডার্ড এবং রোয়ানকে দোষারোপ করা হয় এবং তাকে অ্যারেস্টও করা হয়। অল এভিডেন্সেস ওয়ার এগেনস্ট হার, বাট অফকোর্স রোয়ান ইজ ইনোসেন্ট। কিন্তু শেষ পর্যায়ে গিয়ে like the most important part of this book is the ending. It had an epic ending. I mean, you will never guess who actually murdered the kid. I mean, it was so unpredictable. It was like super like, you know, intense. Last যখন বের হয় যে who is really behind it, you will never guess it. So that's the best part of this book. এই বইয়ের একটাই প্রবলেম আমার মনে হয়েছে যে বইয়ের মাঝখানে অনেক লাইক irrelevant incidents বা irrelevant কিছু ঘটনার কথা মেনশন করা হয়েছে যেগুলো আসলে I was little bit distracted by those incidents. ওগুলো না মেনশন করলেও বইতে চলতো এবং এন্ডিং কুড হ্যাভ বিন রিয়েলি স্মুথ। দ্য এন্ডিং ওয়াজ রিয়েলি গুড, বাট দ্য থিং ইজ লাইক এন্ডিংটা এত সাডেনলি লাস্টে রিভিল করা হয়, ইট ওয়াজ লাইক আ হার্ড হিট অন মাই ফেস। আই ওয়াজ নট এক্সপেক্টিং দ্যাট, সো ইট ওয়াজ রিয়েলি ওভারওয়েলমিং। সো যদি একটু স্মুথলি কাহিনীটা বিল্ড আপ করে এন্ডিংটা প্রকাশ করা হতো, আই থিঙ্ক ইট উড বি অসম। বাট এনিওয়েজ দ্য বুক ওয়াজ গুড। আই রিয়েলি লাভড ইট। সো নাও আমার পছন্দের তালিকায় 3 নম্বরে যে বইটি আছে সেই বইটি নিয়ে একটু কথা বলা যাক। সো 3 নম্বরে যে বইটি আছে সেই বইটির নাম হচ্ছে দ্য ওমেন ইন ক্যাবিন 10। আই হোপ ইউ গাইস ক্যান সি দ্য বুক। এবং কভার পেজ দেখে আই থিঙ্ক আপনারা গেস করতে পারছেন ইটস অ্যাবাউট আ ক্রুজ শিপ, পানির ব্যাপার স্যাপার আছে। ইয়েস, ইউ গাইজ আর রাইট। এই বইটি কাহিনী শুরু হয় একটি ক্রুজ শিপে। এই বইটির প্রধান চরিত্র হচ্ছে লো। শি ইজ লাইক আ ট্রাভেল রাইটার। সো ও একটা ইনভিটেশন পায় একটা লাক্সারি ক্রুজ শিপে যাওয়ার এবং সেখানে কিছু লেখালেখি করার, এবং ক্রুজ শিপটির নাম হচ্ছে অরোরা এবং অন্যান্য ইটস আ ভেরি লাক্সারিয়াস ক্রুজ শিপ, রাইট? সো অল দ্য প্যাসেঞ্জার্স আর সুপার রিচ অ্যান্ড ক্লাসি। সো এভরিথিং ওয়াজ গোয়িং গুড, বাট অল অফ আ সাডেন কি হয়, লোয়ের পাশের কেবিন উইচ ইজ ক্যাবিন নাম্বার 10, ওখানে বেসিক্যালি একজন মহিলার সাথে তার খুব ব্রিফলি সাক্ষাৎ হয় যে ওই রুমটাতে আছে রাতে ডিনারের পরে। সো হঠাৎ করে যেটা হয়, সে ডিনার করে বাসায় গিয়ে লাইক তার ক্যাবিনে গিয়ে ঘুমাচ্ছে, বাট মাঝরাতে সে শুনতে পায় পাশের রুমে ধস্তাধস্তি হচ্ছে এবং একজনকে লাইক বারান্দা, ছোট একটা বারান্দা ছিল প্রত্যেকটা ক্যাবিনে, সেই বারান্দা দিয়ে পানিতে ছুঁড়ে ফেলা হয়েছে, এরকম একটা শব্দ সে পায়, ওয়াটার স্প্ল্যাশ পায়। সো শি ওয়াজ রিয়েলি শকড অ্যান্ড এভরিথিং। সকালবেলা উঠে সে মেইন যে স্টাফ সবার সাথে কথা বলে জানতে পারে দ্যাট
cabin number 10 was empty from the very beginning. Nobody boarded in that room. Now, nobody should be there and nobody was there. So then she was like super shocked and she started like thinking, ashole ki ami, was it my imagination, was it my dream, or did it really happen? But আমি তো briefly মহিলাটাকে একবার দেখেছি রুম থেকে বের হওয়ার সময়. So what really happened? So what really happened, if you want to know, you have to read the book. এই বইটার সেটিংটা খুবই মজার ছিল, লাইক একটা ক্রুজ শিপের মধ্যে একটা মার্ডার হয়েছে এবং যারা প্যাসেঞ্জার্স আছে কে করেছে বা আসলে কি মার্ডার হয়েছে কি না, সো এভরিথিং সবকিছু মিলিয়ে খুব সুন্দর একটা এনভায়রনমেন্ট তৈরি করা হয়েছিল. দ্য অনলি ড্রব্যাক অফ দিস বুক আই উড সে ইজ দ্য মেইন ক্যারেক্টার লো. শি ওয়াজ আ ভেরি পেসিমিস্টিক ক্যারেক্টার, আমি বলবো খুবই সেলফ ডাউট ছিল. হোল বইতে তার মধ্যে অনেক সেলফ ডাউট কাজ করছিল. শি ওয়াজ ড্রাঙ্ক, সো শি ওয়াজ রিয়েলি কোয়েশ্চেনিং হার সেলফ যে আমি কি আসলেই যা দেখেছি বা যা শুনেছি ওয়াজ ইট ট্রু. সো তার মধ্যে কনফিডেন্সের অনেক অভাব ছিল এবং খুব দেখাচ্ছে শি ওয়াজ হ্যাভিং আ হার্ড টাইম গ্রাসপিং এভরিথিং. সো ওই ব্যাপারটি আমার কাছে শুধু ভালো লাগেনি. যদি মেইন ক্যারেক্টারকে আরও স্ট্রংলি কনফিডেন্টলি দেখানো হতো, আই থিঙ্ক দ্যাট উড বি অ্যান অসম ক্যারেক্টার. সো ওটাই আমার কাছে মেইন ড্রব্যাক মনে হয়েছে এবং লাস্টের দিকে মনে হয়েছে কাহিনীটাকে একটু ড্র্যাগ করা হয়েছে, আরও তাড়াতাড়ি আসলে শেষ করে দেওয়া যেত. সো অ্যাপার্ট ফ্রম দ্যাট দ্য হোল সেটিং অফ দ্য বুক ওয়াজ রিয়েলি অসম. সো নাও আমার পছন্দের তালিকায় 4 নম্বরে যে বইটি আছে সেই বইটির নাম হচ্ছে ইন এ ডার্ক ডার্ক উড. আই হোপ ইউ গাইস ক্যান সি দ্য বুক. এটি হচ্ছে রুথ ওয়্যারের প্রথম নভেল উইচ ওয়াজ পাবলিশড ইন 2015. এই বইটিও ভালোই, বাট এই বইটি আই উড সে লাইক ইটস বেটার দ্যান এভারেজ কাইন্ড অফ থিং. এটাও সাইকোলজিক্যাল থ্রিলার. এই বইটার কাহিনী এরকমভাবে দাঁড়ায়, লিওনোরা, সে হচ্ছে এই বইটির প্রধান ক্যারেক্টার. শি ইজ আ ভেরি ইন্ট্রোভার্ট রাইটার. সো অল অফ আ সাডেন সে একটা ইমেল পায় তার বহু বছরের পুরনো এক বান্ধবীর কাছ থেকে. অনেকদিন ধরে তাদের যোগাযোগ নেই. সো এর মধ্যে হঠাৎ করে সেই বান্ধবী তাকে ইমেল পাঠায় এবং বলে যে এরকম একটা গভীর জঙ্গলের মতো একটা কটেজ আছে. কটেজ মিনস লাইক কটেজও ঠিক না, ইটস লাইক একটা গ্লাস হাউস আছে. সো আমরা কয়েকজন মিলে ওখানে একটা উইকেন্ড লাইক গেট টুগেদার টাইপের করবো. সো ইউ আর মোর দ্যান ওয়েলকাম টু জয়েন আস. এবং তাকে রিকোয়েস্ট করা হয়েছে আসার জন্য. সো লিওনোরা প্রথমে শি গট রিয়েলি কনফিউজ, লাইক এতদিন পরে কথা নেই বার্তা নেই, ওয়াই শি ইজ ইনভাইটিং মি. বাট সে ডিসাইড করে যে সে যাবে বিকজ শি ওয়াজ রিয়েলি কিউরিয়াস অ্যান্ড সারপ্রাইজ, লাইক আমাকে কেন ডাকা হয়েছে. সো যাই হোক, সে এরকম ওই কটেজটা যায়. অন্যান্য তার পুরনো বেস্ট ফ্রেন্ড থাকে, অন্যান্য আরও কিছু পুরনো ফ্রেন্ড থাকে, সবাই মিলে সেখানে যায়. দে ওয়ার হ্যাভিং আ গুড টাইম, দে হ্যাড ফান. এবং এই বইয়ের প্রধান আকর্ষণ হচ্ছে যে কটেজে ওরা গেল, ওটা জঙ্গলের মধ্যে, পুরোটা গ্লাস হাউস, কটেজ ঠিক বলবো না, আসলে গ্লাস হাউস বলা যায়, মানে চারপাশ থেকে খোলা বন জঙ্গল. ইট ওয়াজ ইন দ্য মিডল অফ নো ওয়্যার. সো ওই সেটিংটা খুব সুন্দরভাবে বর্ণনা করা হয়েছে. ইট ওয়াজ রিয়েলি ইন্টারেস্টিং অ্যান্ড ইন্টেন্স টু রিড দ্যাট. সো যাই হোক, এরপরে যেটা দেখায়, দে ওয়ার হ্যাভিং ফান অ্যান্ড এভরিথিং, বাট আফটার 48 hours, Leonora, which was the main character, she woke up in a hospital bed and she learned that someone is dead in that house. উইকেন্ডে যারা যারা ছিল তাদের সাথে ওর মধ্যে একজন মারা গেছে. সো কাহিনী তখন একটা শার্প টার্ন নেয় এবং তখন থেকে আবার কাহিনী একটু ব্যাক সাইডে চলে যায়. লিওনোরা তখন শি ট্রাইস টু রিমেম্বার হোয়াট রিয়েলি হ্যাপেন্ড, ওর কি কোনো হাত আছে কিনা, ওয়াজ শি রেসপন্সিবল ফর দ্য মার্ডার অর সামওয়ান ইজ ট্রাইং টু ফ্রেম হার. সো এরকম একটা সাসপেন্স নিয়ে আবার কাহিনী এগিয়ে যায়. এই বইটির প্রধান সমস্যা আমি যেটা বলবো সেটা হচ্ছে কাহিনীতে ডেপথ একটু কম ছিল, আমার কাছে একটু শ্যালো মনে হয়েছে. ইট হ্যাড আ গুড পোটেনশিয়াল, মানে অনেক আরও সুন্দরভাবে আরও ডিপলি বর্ণনা করা যেত লজিকগুলো, হোয়াট রিয়েলি হ্যাপেন্ড, বাট ওখানে আমার মনে হচ্ছে একটু কমতে ছিল. সো দ্যাটস ওয়াই ইটস নাম্বার 4 ইন মাই চয়েস. সো যাই হোক, ইটস অলসো আ গুড রিড, ইউ গাইস ক্যান ট্রাই ইট. আমার মনে হয় যে আপনাদের ভালো লাগবে. সো দ্য লাস্ট বুক উইচ ইজ নাম্বার 5 in my choice is The Lying Game by Ruth Ware. I hope you guys can see the book. সো এই বইটা 5 নম্বরে থাকার কারণ হচ্ছে যে এই বইটার কাহিনী খুবই প্রেডিক্টেবল ছিল আমার কাছে, যেটা মনে হয়েছে. কাহিনীর গল্পের অর্ধেক ভাগে এসে আমি আসলে বুঝতে পারছিলাম কাহিনী কোন দিকে যাচ্ছে এবং শেষ পর্যন্ত সেটাই হয়. সো ইট ওয়াজ, আমার কাছে মনে হচ্ছে যে খুবই প্রেডিক্টেবল ছিল ঘটনাটা. আর ঘটনাটাও মানে আমার কাছে লাইক বলে না যে মনে খুব দাগ কাটতে পারি. ইট ওয়াজ আ সিম্পল স্টোরি. স্টোরিটা এরকম যে এখানে 4 স্কুল ফ্রেন্ড থাকে, দে আর বেস্ট ফ্রেন্ডস. সো স্কুলে তারা খুব মজা করতো, বা তাদের একটা অদ্ভুত গেম ছিল, তারা সেই গেমটা খেলতো, সেটা হচ্ছে দ্য লাইং গেম, উইচ মিনস যে দে হ্যাভ টু টেল আ লাই টু দেয়ার ফ্যাকাল্টি মেম্বার অর টু আদার স্টুডেন্টস. দে হ্যাভ টু
stick to the lie and they can never ever get caught. মানে এমনভাবে একটা মিথ্যা ঘটনাকে সত্য করে সাজিয়ে বলতে হবে যাতে অন্যজন, তাদের ফ্রেন্ড সার্কেলের বাইরে যারা আছে, স্টুডেন্টরা বা ফ্যাকাল্টি যেই হোক, সে যাতে বিশ্বাস করে এবং সেই ঘটনাটাকে সত্য বলে সে প্রমাণিত করতে পারে। সো এরকম একটা মজার গেম তারা খেলতো। সো হঠাৎ করে এই গেমটার অদ্ভুত বলবো না, ইট ওয়াজ লাইক ভেরি উইয়ার্ড অ্যান্ড ভেরি ডেঞ্জারাস কনসিকুয়েন্স হয়। তাদের স্কুলের আর্ট টিচার ডিসঅ্যাপিয়ার হয়ে যায় এবং তার ডিসঅ্যাপিয়ারেন্সটা সামহাও ওদের লাইং গেমের সাথে যুক্ত। সো এরকমভাবে কাহিনীটা গ্রো আপ করে। তো দেখানো হয় যে এর মধ্যে অনেক বছর পার হয়ে গেছে। সো 4 ফ্রেন্ড 4 দিকে চলে গেছে, দে গট ম্যারিড, হ্যাড কিডস অ্যান্ড এভরিথিং। সো অনেক বছর পরে হঠাৎ করে একটা ফ্রেন্ড, হার নেম ইজ কেট, ও বাকি 3 ফ্রেন্ডকে টেক্সট করে মাঝরাতে যে আই নিড ইউ। এর মধ্যে কিন্তু অনেক বছর পার হয়ে গেছে, ওরা ভুলেও গেছে ওরা কি গেমস খেলতো অ্যান্ড এভরিথিং। সো হঠাৎ করে এরকম এত বছর পরে পুরোনো ফ্রেন্ডের কাছ থেকে আই নিড ইউ টেক্সট পাওয়ার পরে বাকি 3 ফ্রেন্ড তো খুবই চিন্তিত হয়ে যায় এবং তারা আবার একটা গেট টুগেদারের মতো করে। এবং তখন তারা ফাইন্ড আউট করে যে নতুনভাবে একটা লাশ উদ্ধার করা হয়েছে। সেই লাশটা হয়তো তাদের লাইং গেমের সাথে কানেক্টেড অ্যান্ড ইট ক্যান হ্যাভ ক্রিমিনাল ইমপ্লিকেশনস অন অল অফ দেম। সো এইভাবেই কাহিনীটা এগিয়ে যায়। সো যেটা বলেছি, ইট ওয়াজ এ গুড স্টোরি, বাট আমার কাছে মনে হচ্ছে খুবই প্রেডিক্টেবল ছিল। শেষ পর্যন্ত আসলে আমি বুঝতে পারছিলাম কি হবে এবং সেটাই হয়। আর একটা যেটা প্রবলেম ছিল যে মাঝখানে শুধুই ড্র্যাগ করা হয়েছে কাহিনীটাকে, আমার খুবই বোরিং লাগছিল পড়তে। এক পর্যায়ে মনে হচ্ছিল আই কুড নট ফিনিশ দ্য বুক, বাট আই ডিড। সো খুব ইন্টারেস্টিং ছিল না আমার কাছে, বেসড অন মাই প্রেফারেন্স। বাট ইউ গাইস ক্যান স্টিল গিভ ইট আ ট্রাই। আমার মনে হয় আপনাদের ভালো লাগতে পারে, বিকজ অ্যাজ আই সেড উই অল হ্যাভ ডিফারেন্ট চয়েসেস। সো দ্যাট ওয়াজ all for today. I just wanted to talk about these 5 books written by Ruth Ware. So আপনারা যদি Ruth Ware এর বই না পড়ে থাকেন, I highly recommend her books. Her writing style is really awesome. The way she creates the environment, you can literally visualize yourself in those plots and with the stories solving problems. So it's a very interesting writing style. So আমার কাছে খুব ভালো লাগে. So hopefully you guys will read her books and you can do your own ranking and let me know which book you liked most and which book you didn't like. So we can have a fun discussion regarding that. যে আপনার কাছে কোন বইটা ভালো লেগেছে, কোনটা ভালো লাগেনি, কেন লাগেনি, we can have a discussion regarding that. So yeah, I think that was all for today. If everything is fine, I'll come back very soon with some new books, with some new characters and with some awesome spine-chilling stories. So till then, Allah Hafiz.